একটি শান্ত নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট গ্রামে ইউসুফ নামে একজন তাঁতি ছিল। তার জীবন ছিল ঠিক তাঁতের সাধারণ সুতোর মতো একটি সাধারণ জীবন। তার কুঁড়েঘরটি ছিল ছোট, তাঁতটিও ছিল পুরনো, এবং সে যা কামাতো তা কেবল তার পেট ভরাতেই শেষ হয়ে যেত। তাই তার বাড়ির ফুটো ছাদের মেরামত সে এখনও করতে পারেনি। তবুও ইউসুফের হৃদয়ে একটি গভীর শান্তি ছিল, যা অনেক ধনী ব্যক্তিকে হিংসায় ভরিয়ে তুলত। সে সুন্দর কার্পেট বুনতো, কাজ করার সময় নানা রকমের পুরনো গান গাইতো, এবং সূর্যের উষ্ণতা আর প্রতিবেশীদের সঙ্গতেই সে তার জীবনের আনন্দকে খুঁজে পেত। একদিন বিকালে রুটি এবং ডালের একটি সাধারণ খাবারের পর ইউসুফের ঘুম ঘুম বোধ হচ্ছিল। সে তার তাঁতের পাশে কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে পড়ল। তার তাঁতের শাটলটি এখনও তার হাতেই ছিল। ঘুমের মধ্যে ইউসুফকে এক রাজকীয় জাঁকজমকে ভরা দুনিয়াতে নিয়ে যাওয়া হলো। তিনি সেখানে কোনো তাঁতি ছিলেন না, বরং একজন শক্তিশালী সুলতান ছিলেন, হাতির দাঁত এবং সোনার সিংহাসনে বসে। আর তার মাথায় ভারী দামি রত্নে ভরা একটি মুকুট ছিল। তার চারপাশে দরবারীরা তার সামনে মাথা নত করছিল। তার এক হাততালিতে একটি রাজকীয় ভোজন তার সামনে হাজির হয়ে গেল। সে যা চাইতো মুহূর্তের মধ্যে সব পূরণ হয়ে যেত। এক মুহূর্তের জন্য শক্তির এই নতুন অনুভূতিটা তাকে মাতাল করে তুলছিল। কিন্তু তারপর শুরু হলো ঝামেলা। একজন কঠোর মুখের উজির এগিয়ে এলেন। মাথা নিচু করে বললেন, মহারাজ, উত্তরপ্রদেশের গভর্নর তার রাজস্ব কর পাঠাতে অস্বীকার করছে। তিনি লোকদের জড়ো করেছেন এবং বিদ্রোহের হুমকি দিচ্ছেন। ইউসুফ বিষয়টি বোঝার আগেই দ্বিতীয় মন্ত্রী এগিয়ে এলো। মহারাজ, রাজ্যের পূর্বের জায়গাগুলোতে খরা এসেছে, মানুষ খেতে পারছে না এবং রাজধানীতে আক্রমণ করার হুমকি দিচ্ছে। ইউসুফের মাথা ঘুরতে শুরু করলো। তিনি আদেশ দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তার কথাগুলো ছিল একেবারে অযৌক্তিক ও বেখেয়ালি। দরবারীরা যদিও রাজার আদেশ মেনে মাথা নত তো করল, কিন্তু তাদের চোখে সন্দেহ স্পষ্ট দেখা যাচ্ছিল। তারপর তাকে দুটি ধনী ব্যবসায়ীর মধ্যকার একটি জটিল মামলার বিচারের জন্য জোর করে বসানো হলো। প্রত্যেকেই আইনের বড়সড় দলিল পেশ করলো, যা সে কিছুই বুঝতে পারল না। আর তারপর ঘাবড়ে ইউসুফ এমন এক রায় শোনালো, যা দুই ব্যবসায়ীর মধ্যে একজনকে এত বেশি রাগিয়ে তুলল যে সে ইউসুফকে শুধু মারতেটুকু বাকি রাখল। এক সময় যে মুকুটটি ক্ষমতার প্রতীক ছিল, এখন তার জন্য তা মাথার বোঝা হয়ে দাঁড়িয়েছিল। ক্রমাগত দাবি আর বিশ্বাসঘাতকতার ফিসফিসানি, ভুল সিদ্ধান্ত নেবার ভয়, সবকিছু তাকে চিন্তার চাপে ডুবিয়ে দিচ্ছিল। প্রাসাদটি তার ঘর কম, সোনালি খাঁচার মতো বেশি মনে হতে শুরু করেছিল। চিন্তার চোটে তার বুকে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল, ঠিক তার তাঁতের সরল আর প্রকাশিত গানের সম্পূর্ণ বিপরীত। এই চরম চাপের মুহূর্তেই তার ঘুম ভেঙে গেল ও সে জেগে উঠল। মার্বেল প্রাসাদের স্বপ্ন ভেঙে গেল, আর সে আবার নিজেকে তার কোণে ঘরের শক্ত কাদামাটির মেঝেতে ফিরে পেল। কিন্তু স্বপ্ন তার আসল জীবনে বীজ ঢেলে দিয়েছিল। তার মনে এক গভীর অসন্তুষ্টি শিকড় গেড়েছিল। সে ঘৃণার সাথে তার ছোট কুঁড়ে ঘরের চারপাশে তাকালো। এক সময় যে সাধারণ খাবার সে খুশির সাথে খেত, এখন তাই তার গরিবদের খাবার মনে হচ্ছিল। তার প্রতিবেশীদের হাসি মুখের সাথে জানানো সালামও এখন তার পোকামাকড়ের কিচিরমিচির মনে হচ্ছিল। সে শুধুমাত্র তার হারিয়ে যাওয়া রাজার জীবন নিয়ে চিন্তা করত। আর এইভাবে ইউসুফ খুব হতাশ হয়ে পড়ল। সে কাপড় বোনাও বন্ধ করে দিল আর গান গাওয়াও ছেড়ে দিল। তার সবচেয়ে কাছের বন্ধু রফিক নামে একজন জ্ঞানী মানুষ ছিল। সে পরিবর্তনটি দেখতে পেয়ে বলল, ইউসুফ আমার ভাই, তোমার চোখে তেজ যা আগে ছিল এখন তা নাই। কি হয়েছে তোমার, বলো আমায়। তিনি বললেন। ইউসুফ তার স্বপ্নের কথা বলতে বলতে কেঁদে ফেলল। ও রফিক, আমি মহান হওয়া কাকে বলে জেনেছি, সে দুঃখের সাথে বলল। আমি যে এক সময় সেনাবাহিনীর কমান্ডার ছিলাম, এখন কিভাবে এই সুতোর জামা কাপড় তৈরিতে ফিরে আসতে পারি? এই জীবনটা একটা কারাগার। তাহলে তুমি আবার সুলতান হতে চাও, তাই তো? তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমার মন প্রাণ থেকে, ইউসুফ বলতে বলতে কেঁদে উঠল। তাহলে তো তোমাকে রাজা করতেই হবে, ইউসুফ বলল। সেই রাতে যখন ইউসুফ গভীর ঘুমের মধ্যে ছিল, রফিক ও তার বন্ধুরা তাকে গ্রাম থেকে একটি পুরনো সুন্দর বাড়িতে নিয়ে গেল, যা দেখতে একেবারে রাজপ্রাসাদের মতো ছিল। তারা তাকে একটি রেশমি বিছানায় শুইয়ে দিল আর তাকে রাজকীয় পোশাকও পরিয়ে দিল। ইউসুফ যখন জেগে উঠল, সে আনন্দে আত্মহারা। সে ভাবল সে আবার ফিরে এসেছে। চাকররা তার সামনে মাথা ঝোঁকাচ্ছিল, তাকে মহারাজ বলেও ডাকছিল, আর তারপর তাকে একটি রাজকীয় নাস্তাও এনে দিল। প্রথম কয়েক ঘন্টা ভালোভাবেই কাটলো, আর ইউসুফও খুব খুশি ছিল। সে চাকরদের নানা রকমের আদেশ দিল, তারপর কিছুক্ষণ বাগানে ঘুরে বেড়ালো। কিন্তু তারপর রফিকের সাজানো ঝামেলাগুলো একে একে হাজির হলো। একজন মন্ত্রী ব্যবসার অধিকার নিয়ে হওয়া দুজন ব্যবসায়ী দলের মধ্যে হওয়া দ্বন্দ্বকে তার সামনে তুলে ধরল।
ইউসুফ, যে শুধু গ্রামের বাজারে হওয়া ন্যায্য বিচারকে বুঝতে পারত, সে ঠিক করতে পারল না কি করা উচিত, যার ফলে দুই দলকে সন্তুষ্ট করার চেষ্টা তার ছিল একেবারে আনাড়ি। পরে তার রাজকীয় খাজাঞ্চি কিছু কাল্পনিক সংখ্যায় ভরা খাতা নিয়ে গিয়ে এলো। সে বলল, রাজকোষে টাকা কমে গিয়েছে, তাই রাজ্যের রাজস্ব কর আরও বাড়াতে হবে। সকালে নির্বিচারে করা খরচা এখন ইউসুফের কাছে একটি বেপরোয়া অপরাধের মতো মনে হচ্ছিল। তারপর শেষ আঘাত এলো। একজন বিদেশি দূত এসে সোনার দাবি করে এবং দিতে না পারলে এর পরিণাম হিসাবে গোটা রাজ্যকে ভুগতে হবে বলে সে হুমকি দিয়ে গেল। ইউসুফ তার গলার চারিদিকে ভয়ের একটা রশ্মি টাইট হতে অনুভব করলো। এটা আর কোনো মন ভোলানো খেলা ছিল না, এটা ছিল দায়িত্বের ফাঁদ। রেশমি পোশাকটি এখন স্ট্রেইট জ্যাকেটের মতো মনে হচ্ছিল। তার খাওয়া রাজকীয় খাবারগুলোও তার মুখের মধ্যে ছাই হয়ে গেল। সে ছিল একজন কারাবন্দী যে চিন্তার পাহাড়ের ওপর সিংহাসনে বসেছিল। চিন্তার চোটে সে তার সিংহাসনে বসে পড়ল, দুহাত দিয়ে মাথা চেপে ধরে। রফিকের সাজানো সমস্যাগুলো তার স্বপ্নকে একেবারে সঠিক আয়না দেখিয়েছিল, আর তার ভুল ধারণাগুলোকে চুরমার করে দিয়েছিল। সে তার কুঁড়ে ঘরের জন্য আকুল ছিল না, সে এই আদেশের এই ভারী বোঝা থেকে পালিয়ে যেতে চাইছিল। ঠিক তখনই রফিক একজন জ্ঞানী দরবেশের পোশাক ধরে প্রবেশ করল। মহারাজ, রফিক বলল, আপনার কি বিরক্তিকর মনে হচ্ছে? এই রাজকীয় জীবনে কি আপনার জন্য সব কিছু ছিল না? ইউসুফ তার পুরনো বন্ধুর মুখের দিকে তাকালো। তারপর সে আর তার কান্না ধরে রাখতে পারল না। ও আমার বন্ধু, সে ফিসফিসিয়ে বলল, আমি বোকা ছিলাম। এই মুকুট সোনার নয়, চিন্তার তৈরি। এই প্রাসাদটি মার্বেলের নয়, বরং বোঝার তৈরি। আমি ভেবেছিলাম আমি ক্ষমতা চাই, কিন্তু আমি আসলে যা চেয়েছিলাম তা ছিল সেই শান্তি যা আমি বোকামি করে পিছনে ফেলে এসেছি। রফিক হেসে বলল, তাহলে তুমি তোমার যাত্রা সম্পূর্ণ করেছো, তুমি বুঝতে পেরেছো তোমার ভুল। তিনি ইউসুফকে তার সাধারণ পোশাক পরিয়ে আবার গ্রামে ফিরিয়ে নিয়ে গেল। ইউসুফ যখন তার ছোট কুঁড়েঘরটি দেখতে পেল, তখন এটিই ছিল তার জন্য বিশ্বের সবচেয়ে সুন্দর দৃশ্য। তিনি ছুটে ভেতরে গেলেন, তার তাঁতকে স্পর্শ করলেন যেন একটি দীর্ঘ হারিয়ে যাওয়া বন্ধু। পরের দিন সকালে তিনি সূর্যের আলোর সাথে জেগে উঠলেন, কৃতজ্ঞতার সাথে তার সাধারণ রুটি খেলেন এবং আবার তাঁতে বসে পড়লেন। শাটলটির মধ্যে দিয়ে আবার সুতো দৌড়াতে শুরু করলো এবং তার কণ্ঠস্বর আবার সুন্দর গান গাইতে শুরু করলো। ইউসুফ সবচেয়ে গভীর সত্যটি শিখেছিল। সবচেয়ে ধনীর স্বপ্ন হলো একটি সন্তুষ্টির সাথে বেঁচে থাকা জীবন, এবং একমাত্র গুরুত্বপূর্ণ সিংহাসন হলো সেই সিংহাসন যা আপনি শান্তির সাথে আপনার নিজের মন মতো শাসন করতে পারেন।